ওকে, আপনাদের 11th ক্লাসে স্বাগতম নিউমেরিক্যাল মেথডের। আজকে আসলে আমাদের দুইটা রুট ফাইন্ডিং মেথড পড়ার কথা ছিল, সেকেন্ড মেথড আর মডিফাইড সেকেন্ড মেথড, কিন্তু আসলে ওটা স্লাইড বানানোর সময় পাই না, এই জন্য পরের আরেকটা টপিক আমরা আলোচনা করব। এই টপিকটা, আজকের টপিকটা খুবই সিম্পল, জাস্ট আমরা মেট্রিক্স নিয়ে এবং গজিয়ান এলিমিনেশন নিয়ে কিছু কথা বলবো। জিনিসটা সিম্পল আবার সিম্পল না। তো আমরা শুরু করি যে আমরা এতদিন যেটা দেখছি যে একটা মাত্র ইকুয়েশন ছিল, তার একটা মাত্র আননোন এবং সেটার মান বের করতে হবে। কিন্তু এখন আমরা বের করব যে যদি দেখবো যে যদি অনেকগুলা ইকুয়েশন থাকে এবং অনেকগুলা আননোন থাকে তাহলে কি হবে। এখানে এই চিত্রটা আছে, দেখেন যে f1 প্রথম ফাংশনটা f1, তার প্যারামিটারগুলো হচ্ছে x1 x2 ডট 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 xn সমান 0। সেকেন্ড ফাংশন f2, তার প্যারামিটারগুলো x1 x2 xn, ওইটার মান হলো রাইট হ্যান্ড সাইডে 0। এরকম করে f3 f4 এরকম করে fn আরেকটা ফাংশন, যেটারও প্যারামিটারগুলো হচ্ছে x1 x2 ডট 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 xn এবং রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে 0। এখন এরকম এনটা ইকুয়েশন আর এনটা আননোন থাকলে সেখান থেকেও আমাদের কিন্তু রুট বের করা আমরা আগে শিখছি। আমরা দুইটা তিনটার জন্য দেখছি, কিন্তু 50-60টার জন্য যখন করতে হবে তখন আসলে আর ওই আগে আমরা যে হিউম্যান মেথডগুলো দেখছি সেগুলো আসলে সেভাবে কাজে লাগবে না, ঠিক আছে? তখন আমাদের অন্য কোনো মেথডের সাহায্য নিতে হবে। তা আমরা আসলে এই চ্যাপ্টারে নন লিনিয়ার ইকুয়েশন নিয়ে সেরকম একটা আলোচনা করব না, আমরা জাস্ট দেখব যে লিনিয়ার ইকুয়েশনের রুটগুলো আমরা কিভাবে বের করতে পারি। আচ্ছা, এখন আপনারা যদি দেখেন যে লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন, এটা আসলে দেখতে হয় এরকম a11 x1, যেখানে আসলে টোটাল nটা ইকুয়েশন আছে এই যে উপরের থেকে নিচ পর্যন্ত, এবং তার টোটাল আননোন হচ্ছে nটা x1 x2 x3 ডট 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 xn, ঠিক আছে? এখন এগুলা কি জিনিস? এগুলা হচ্ছে যে a11 x1 প্লাস a12, প্রথমটা হচ্ছে a11, প্রথম ইকুয়েশনটা হচ্ছে a11 x1 প্লাস a12 x2 ডট 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 a1n xn সমান সমান রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে b1। এখানে a11 মানে হলো এই প্রথম ওয়ানটা মানে হলো প্রথম ইকুয়েশন, পরের ওয়ানটা মানে হলো প্রথম কোএফিসিয়েন্ট, a12 মানে হলো প্রথম ইকুয়েশনের সেকেন্ড আননোনের কোএফিসিয়েন্ট, a1n মানে হলো প্রথম ইকুয়েশনের nতম আননোনের কোএফিসিয়েন্ট, এরকম করে 21 মানে হলো সেকেন্ড ইকুয়েশনের প্রথম আননোনের কোএফিসিয়েন্ট, 22 মানে হলো সেকেন্ড ইকুয়েশনের সেকেন্ড আননোনের কোএফিসিয়েন্ট, এরকম করে ann মানে হলো nতম ইকুয়েশনের nতম আননোনের কোএফিসিয়েন্ট, ঠিক আছে? কাজে এখানে এরকম যদি nটা লিনিয়ার ইকুয়েশন এবং nটা আননোন থাকে তাহলে এখান থেকে আমরা এই আননোনগুলো বের করার একটা প্রসেস আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব। আচ্ছা, এখন নন লিনিয়ার ইকুয়েশনগুলো একটু দেখি, যদিও আমরা এটার সলিউশন আমরা এই চ্যাপ্টারে করব না। যে এরকম দেখেন a11 x1 প্লাস a12 x1 x2 ডট ডট এরকম করে a1n xn হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে? এখানে একটা বিধিকিচ্ছিরি অবস্থা, যে দেখলেই ভয় লাগে যে x1 x2, হ্যাঁ nটা আননোন আছে ঠিকই, কিন্তু তারা যেরকম সেকেন্ড ইকুয়েশন দেখেন x2টা আসলে এর পাওয়ার হিসাবে, x1টা আসলে কিউব হিসাবে। আর এই ধরনের ইকুয়েশন সলভ করা আসলে খুবই কঠিন কাজ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টারে মূলত সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলোকে ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করছি। তাহলে এখন ম্যাট্রিক্স আকারে যেহেতু রিপ্রেজেন্ট করছি, যেহেতু ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করছি সেজন্য ম্যাট্রিক্স সম্বন্ধে আসলে বেসিক কিছু কথাবার্তা বলা দরকার। সেই বেসিক কথাবার্তাগুলোই হচ্ছে ম্যাট্রিক্স, তারপর হচ্ছে রো ভেক্টর, কলাম ভেক্টর, স্কোয়ার ম্যাট্রিক্স কি জিনিস, প্রিন্সিপাল অর মেন ডায়াগোনাল কি জিনিস, স্পেশাল টাইপ অফ স্কোয়ার ম্যাট্রিক্স যেগুলো আছে সিমেট্রিক, ডায়াগোনাল, আইডেন্টিটি, আপার ট্রায়াঙ্গুলার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার, ঠিক আছে? এবং তারপর হচ্ছে ম্যাট্রিক্স অপারেটিং রুলস, অর্থাৎ অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন। তখন প্রথমে আমরা দেখি ম্যাট্রিক্সটা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, এবং যেরকম এই ম্যাট্রিক্সটাই কি আছে,
রো আছে কয়টা, এনটা। এখানে দেখেন A1 A2 এরকম করে লাস্টে শেষ হচ্ছে কত দিয়ে, AN দিয়ে, ঠিক আছে। কাজে এখানে হলো এনটা রো আছে, আর এই পাশে দেখেন A11 A12 A13 এরকম করে A1M এ শেষ হয়েছে। কাজে এটার এনটা রো আছে, এমটা কলাম আছে। কাজে এটা হচ্ছে একটা N ইন্টু M ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা রো 1, এটা রো 2 এরকম করে ডট ডট হচ্ছে রো N। এখন একটা ম্যাট্রিক্সের প্রথম A11 হচ্ছে কি, প্রথম রোয়ের প্রথম এলিমেন্ট, A12 হচ্ছে প্রথম রোয়ের সেকেন্ড এলিমেন্ট, এরকম করে Aij হচ্ছে আইতম রোয়ের জেতম এলিমেন্ট, ঠিক আছে। কাজে এই দেখেন এই যে নাম্বারিংটা A11 A12 A13 A21 A22 A23 এগুলা হলো আসলে ওই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মতোই এর নামকরণগুলা করা হয়েছে, ঠিক আছে। এখন রো ভেক্টর, কলাম ভেক্টর। রো ভেক্টর কাকে বলে, ঠিক আছে। কাজে যেটা বলছিলাম যে কাজে এই ম্যাট্রিক্সের নামকরণগুলো অনেকটা ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কোএফিসিয়েন্টের মতোই। এই কারণে আমাদের এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা চাইলে ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এখন রো ভেক্টর কাকে বলে, যে একটা ম্যাট্রিক্সের যদি একটা মাত্র রো থাকে তাহলে বলা হয় হচ্ছে রো ভেক্টর। আর কলাম ভেক্টর কাকে বলে, যে একটা ম্যাট্রিক্সের যদি একটা মাত্র কলাম থাকে তাহলে বলা হয় তাকে কলাম ভেক্টর। এখন এই রো ভেক্টর, কলাম ভেক্টর এগুলো আবার এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে না লিখে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও লেখা হয়, ঠিক আছে। অর্থাৎ এরকম যে ধরা যাক যে এরকম, এটা তো হচ্ছে একটা ম্যাট্রিক্স, কিন্তু এটা যেহেতু রো ভেক্টর কাজে এটাকে এরকম এটাকে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে না লিখে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও লেখা। এরকম আরেকটা কলাম ভেক্টর এরকম হইতে পারে, এখানে কমাগুলা দেওয়ার আসলে প্রয়োজন ছিল না। যাই হোক, তো এই হলো কি অবস্থা। এখন তারপর হলো স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, যে একটা ম্যাট্রিক্সের যদি যতগুলা রো ততগুলা কলাম থাকে তাহলে তাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে। যেমন এখানে এটা হচ্ছে একটা N ইন্টু N ম্যাট্রিক্স, ঠিক আছে। অর্থাৎ এখানে এনটা রো এনটা কলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে প্রিন্সিপাল অর মেইন ডায়াগোনাল, এটা কি জিনিস, এইটা হচ্ছে যে এই কর্নারটাকে বলা হচ্ছে হলো, এই কর্নারটাকে বলা হচ্ছে হলো প্রিন্সিপাল আর মেইন ডায়াগোনাল। অর্থাৎ A11 এখানে দেখেন যে এই প্রথমটার রো 1 কলাম 1, সেকেন্ডটা রো 2 কলাম 2, অর্থাৎ রো আর কলাম সেম, এই কারণে লেখা হচ্ছে হলো AII, ঠিক আছে। এভাবে সবগুলা এলিমেন্ট যেগুলো রো আর কলাম সেম সেগুলো নিয়ে যে ডায়াগোনালটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি হলো প্রিন্সিপাল ডায়াগোনাল। অর্থাৎ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে যার রো এবং কলামের সংখ্যা সেম, এবং সেই ম্যাট্রিক্সেরই যে ডায়াগোনালটা যে মানে রো আর কলাম সেম সেই পয়েন্ট এলিমেন্টগুলো নিয়ে যে ডায়াগোনালটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। কাজে A11 A22 A33 এরকম করে ANN এই এলিমেন্টগুলো নিয়ে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনালটা তৈরি হয়। আচ্ছা, এখন হচ্ছে স্পেশাল টাইপ অফ স্কোয়ার ম্যাট্রিক্স। এখানে দেখেন যে একটা হলো যে সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে, যে এটা হলো মিররের মতো আর কি, যে এই প্রিন্সিপাল ডায়াগোনালটা যদি একটা মিরর হয় তাহলে আপনি দেখেন এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 16 আছে, এখানে 16 আছে, এখানে 39 আছে, এখানে 39 আছে। অর্থাৎ অলওয়েজ AIJ আর AJI এদের মান হচ্ছে সমান, ঠিক আছে। যেমন এখানে দেখেন A31 আর A13 এরা সমান, A41 আর A14 সমান, A42 আর A24 এরা সমান। অর্থাৎ সবগুলা AIJ সবগুলা AJI এর সমান হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, যদি একটা ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল
এর এলিমেন্টগুলো নন জিরো হয় এবং বাকি সব জিরো হয়। যেমন এখানে একটা নিচে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে দেখেন প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে 2, 3, 7 এবং বাকি সবগুলো এলিমেন্ট হচ্ছে জিরো। তাহলে এটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের সবগুলো এলিমেন্ট 1, তাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সটা 2x2 হইতে পারে, 3x3 হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন তারপরে প্রশ্ন হলো যে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে? কারণ হচ্ছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিসক্রিট ম্যাথে একটা টার্ম আছে আইডেন্টিটি আর জিরো। যেই ভ্যালুটা অ্যাপ্লাই করলে মানের কোনো চেঞ্জ হয় না তাকে বলা হয় হচ্ছে আইডেন্টিটি, আর যে ভ্যালুটা অ্যাপ্লাই করলে মানটা জিরো হয়ে যায় তাকে বলা হয় হচ্ছে জিরো। এখন এটা কীরকম, যে অপারেন্টটা যদি হয় ইনটু, অপারেটরটা যদি হয় ইনটু, তাহলে আপনি দেখেন যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে, মাল্টিপ্লিকেশন যদি হয় অপারেটরটা, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফলটা আনচেঞ্জ থাকে। তাহলে এই 1টাই হচ্ছে আইডেন্টিটি ফর মাল্টিপ্লিকেশন অপারেটর। আবার অ্যাডিশনের ক্ষেত্রে চিন্তা করেন যে 5-এর সাথে 0 যোগ করলে ওটা 5ই থাকে, অর্থাৎ আনচেঞ্জ থাকে। তাহলে অপারেটরটা যদি হয় অ্যাডিশন, তাহলে আইডেন্টিটি হচ্ছে 0, ঠিক আছে? অর্থাৎ এইরকম যে আপনার 5কে যেহেতু 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5, তার মানে কি, বা যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে আনচেঞ্জ থাকে, কাজে অপারেটরটা যদি হয় মাল্টিপ্লিকেশন তাহলে আইডেন্টিটি হচ্ছে 1। আবার ধরা যাক যে 6-এর সাথে 0 যোগ করলে যোগফল হয় 6, কাজে অপারেটরটা যদি অ্যাডিশন হয় তাহলে আইডেন্টিটি হচ্ছে 0, ঠিক আছে? এইটাই হলো আইডেন্টিটি ডেফিনিশন, অর্থাৎ কোনো একটা অপারেটরের রেসপেক্টে যেই ভ্যালুটা অ্যাপ্লাই করলে মানের কোনো চেঞ্জ হয় না সেটাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিটি। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা যদি এরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে তাদের গুণফলটা আনচেঞ্জ থাকে, এই জন্য এটাকে আমরা বলতেছি হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যার প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের সবগুলো এলিমেন্ট 0। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে 2, 3, 7 মিলে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, এর নিচে মানে হচ্ছে যে বামের দিকে, নিচের দিকে, যেহেতু সবগুলো 0 কাজে এটা হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একইভাবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে প্রিন্সিপাল ডায়াগোনালের উপরের দিকে সবগুলো এলিমেন্ট যদি 0 হয়, যেমন এইখানে, তাহলে এটা হচ্ছে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আচ্ছা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাডিশন আসলে খুব সিম্পল, যে দুইটা ম্যাট্রিক্সের অ্যাডিশন মানে হচ্ছে জাস্ট করেসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হয়ে যাবে সেম পজিশনে যেগুলো আছে। কাজে দুইটা ম্যাট্রিক্সের অ্যাডিশন তখনই করা যাবে যদি তাদের ডাইমেনশন সমান হয়, অর্থাৎ রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হয়। কাজে একটা 3/2 ম্যাট্রিক্সের সাথে আরেকটা 3/2 ম্যাট্রিক্স আপনি যোগ করতে পারবেন, একটা 5/4 ম্যাট্রিক্সের সাথে আরেকটা 5/4 ম্যাট্রিক্স আপনি যোগ করতে পারবেন। কিন্তু গুণের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে দেখেন যে এটা হলো ম্যাট্রিক্সের গুণের ফর্মুলা, এটা দেখে অত মাথা খারাপ হয়ে যাবে। ম্যাট্রিক্সের গুণ তখনই করা যাবে যদি প্রথমটার নাম্বার অফ কলাম এবং পরেরটার নাম্বার অফ রো সেম হয়। যেমন এইখানে দেখেন যে প্রথমটার নাম্বার অফ কলাম হচ্ছে 3 আর পরেরটার নাম্বার অফ রো হচ্ছে 3, ঠিক আছে? কাজেই এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। একইভাবে নিচেরটা দেখি, আচ্ছা কাজেই এদেরকে গুণ করা যাবে, ঠিক আছে? এখন গুণ করার জন্য সহজ উপায় কি, এখানে আমি একটা উদাহরণ দেখেছি যে প্রথম ম্যাট্রিক্সটা এখানেই আছে আর পরের ম্যাট্রিক্সটাকে আপনি উপরে উঠাই দিলাম আর গুণফলটাকে এখানে রাখার চেষ্টা করি, কারণ ম্যাট্রিক্সটা গুণটা ট্র্যাক রাখা খুব কঠিন। এখন যেটা হয় যে এই রোয়ের সাথে এই কলামের প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে গুণ হতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ 1 × 7 প্লাস 2 × 9 প্লাস 3 × 11 যোগ করে হবে হলো 58, ঠিক আছে? তারপরে এই যে এই রো আর এই কলামের এলিমেন্টগুলো গুণ হবে, অর্থাৎ 1 × 8 প্লাস 2 × 10 অর্থাৎ 20 প্লাস 3 × 12 অর্থাৎ 36।
এই 8 ইন্টু 20 ইন্টু 36 যোগ হয়ে হবে হলো 64, ঠিক আছে। এইভাবে এই করসপন্ডিং একইভাবে তারপর হলো এইখানে নিচেরগুলো এরকম হবে যে এই রো আর এই কলামের এলিমেন্টগুলো, আচ্ছা এভাবে গুণটা করা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা দেখেন, এখানে আরেকটা উদাহরণ দেখানো হয়েছে যে এইভাবে সবগুলো করে ফেলতে হবে, যে এই রো এবং এই কলামের গুণফলগুলা এখানে যোগ হয়ে এখানে আসবে, এই রো আর এই কলামের এলিমেন্টগুলোর একটা আরেকটার সাথে গুণগুলো যোগ হয়ে এখানে আসবে, ঠিক আছে। এখানে একটা উদাহরণ তো আছে, দেখেন যে এখানে একটা 2x3 ম্যাট্রিক্স আর একটা 2x2 ম্যাট্রিক্স গুণ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই দুইটা, এইটা আর এইটা আসলে গুণ করার সম্ভব হচ্ছে না, কারণ এটা গুণ হবে 2 আর 9 গুণ হবে, কিন্তু 3-এর সাথে কিছু নাই, তার মানে গুণ করা যাচ্ছে না। তার মানে হচ্ছে কি যে গুণ তখনই করা যাবে যদি প্রথমে ম্যাট্রিক্সটার নাম্বার অফ কলাম এবং পরের ম্যাট্রিক্সটার নাম্বার অফ রো সেম হয়, ঠিক আছে। এখন গসিয়ান এলিমিনেশন কাকে বলে? গসিয়ান এলিমিনেশন হচ্ছে যে ম্যাট্রিক্সের রুট বের করার একটা, মানে ম্যাট্রিক্সের না, মানে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের রুট বের করার একটা পদ্ধতি, ঠিক আছে। যেমন এইখানে দেখেন যে এনটা ইকুয়েশন, এনটা আননোন, a11x1 প্লাস a12x2 ডট ডট a1n xn সমান সমান b1, a21x1 প্লাস a22x2 প্লাস ডট ডট a2n xn সমান সমান b2, এরকম করে এনটা ইকুয়েশন, এনটা আননোন আছে। এখন এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা এইভাবে না লিখে এইভাবে ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। এখানে দেখেন যে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এখানে ওই ম্যাট্রিক্স ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কোএফিশিয়েন্টগুলোই কিন্তু আছে। এখানে হচ্ছে একটা কলাম ভেক্টর, এখানে হচ্ছে ওই আননোনগুলো x1 x2 ডট ডট xn, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে ওই যে এই ইকুয়েশনগুলো রাইট হ্যান্ড সাইডে যে এলিমেন্টগুলো ছিল সেগুলো দিয়ে একটা কলাম ভেক্টর। বা এটাকে আমি সংক্ষেপে লিখতে পারি হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে a, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে b, অর্থাৎ এই এক্সটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, কারণ এইটা আসলে নর্মাল ম্যাট্রিক্স না, এটা হচ্ছে একটা কি বলে এটাকে কলাম ভেক্টর। একইভাবে বিও হচ্ছে আর একটা কলাম ভেক্টর, কারণ আমরা আগেই বলছি যে রো ভেক্টর বা কলাম ভেক্টরকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি। তখন এটা কিভাবে কেন লেখা গেল, কারণ আপনি যদি এখানে ম্যাট্রিক্স দুটো লক্ষ্য করেন, এই যে এ দিয়ে যে ম্যাট্রিক্সটা বা এক্স দিয়ে ম্যাট্রিক্সটা দুটো গুণ করলে আসলে কী হবে, a11x1 প্লাস a12x2 ডট 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 a1n xn, একইভাবে সেকেন্ডটা হবে কি a21x1 প্লাস a22x2 প্লাস a2n xn, ঠিক আছে। তার মানে হচ্ছে কি যে এইগুলো গুণ করে আমি কিন্তু ইকুয়েশনগুলোই ফর্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ ম্যাট্রিক্সের গুণফলের নিয়মটাই তো এরকম। কাজে এই প্রথম ইকুয়েশনের যেহেতু নাম্বার অফ কলাম হচ্ছে n এবং পরের ইকুয়েশনের নাম্বার রো হচ্ছে n, কাজে এই দুটোকে গুণ করা যাবে, এবং গুণ করলে কিন্তু আমি ইকুয়েশনগুলো লেফট হ্যান্ড সাইডগুলো পেয়ে যাচ্ছি। আর এই রাইট হ্যান্ড সাইডে কিন্তু b1 রাইট হ্যান্ড সাইডগুলো আছে b1 b2 ডট ডট bn। কাজেই যদি এরা এখন এই দুইটা ম্যাট্রিক্স যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান হয়, তার মানে হচ্ছে কি যে এইখানে গুণ করে যেটা পাওয়া গেছিলো তার প্রত্যেকটা এলিমেন্ট রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা এলিমেন্টের সমান হবে, ঠিক আছে। তার মানে কি আসলে যে আমি এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে এরকম তিনটা ম্যাট্রিক্সের গুণফল রূপে প্রকাশ করতেই পারি, ঠিক আছে। না বুঝলে পরে জিজ্ঞেস করেন, তখন বোঝাই দিব। আচ্ছা এখন হচ্ছে যে জিনিসটা আমরা একটু কিভাবে সলভ করা যায়, ঠিক আছে। তো আমরা ছোটোবেলায় দেখছি যে দুইটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যদি এরকম থাকে, দুইটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যদি এরকম থাকে, তাহলে এটাকে আমরা দুইভাবে সলভ করতে পারতাম। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি বা এলিমিনেশন অফ, না প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে কি যে সেকেন্ড ইকুয়েশন থেকে আমি x1 এর একটা মান, x1 এর মান কত হবে 2x2 মাইনাস 2, এটাকে প্রথম ইকুয়েশনে বসাই দিলে সবগুলা x1 গায়েব হয়ে যাবে, তখন আমরা x2 এর মান পেয়ে যাব। তারপর x2 এর মান আবার অন্য ইকুয়েশনটাতে বসায় x1 এর মান পাওয়া যাবে। এটা হলো প্রতিস্থাপন পদ্ধতি ছিল। আরেকটা হচ্ছে এলিমিনেশন অফ আননোন, যে ইকুয়েশন দুটাকে এমনভাবে গুণ করতে হবে যাতে তারা তারপরে বিয়োগ করলে বা যোগ করলে কাটাকাটি চলে যায়, ঠিক আছে। আরেকটা ছিল হচ্ছে এরকম গ্রাফিক্যালি, যেরকম এই যে -x1 প্লাস 2x2 এটাকে গ্রাফিক্যাল গ্রাফ পেপারে প্লট করলাম, এভাবে 3x1 প্লাস 2x2 18 এটাকেও গ্রাফ পেপারে প্লট করলাম। তারপর এরা যেখানে ছেদ করলো সেটাকে আমরা বলতেছি হচ্ছে সলিউশন, ঠিক আছে।
এখন এই জিনিসটা তো হলো যে দুইটা ইকুয়েশনের জন্য এটা হচ্ছে, এই ইকুয়েশনগুলো হচ্ছে একটা স্ট্রেট লাইন, কিন্তু এখন যদি এরকম এটা যদি দুইটা ইকুয়েশন মানে 3x1 + 2x2 এরকম না হয়, যদি তিনটা আননোন থাকে, অর্থাৎ এরকম যে x1 + 2x2 + 3x3 = 5, তাহলে এটা কিসের ইকুয়েশন হবে? এইটা হবে হলো একটা প্লেনের ইকুয়েশন, ঠিক আছে? যারা আমরা ভাবে চিন্তা করেন, ধরা যাক আপনি যদি সিঙ্গেল ডাইমেনশন হয় তাহলে x1 = 3, এটা আসলে কিসের ইকুয়েশন? একটা পয়েন্টের ইকুয়েশন, ঠিক আছে? এখন আপনি যদি দুইটা ডাইমেনশন চলে আসেন, তাহলে যেমন x1 + x2 এটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন, অর্থাৎ এটা হচ্ছে একটা পয়েন্টকে ধরে আরেক ডাইমেনশনে টান দিলে কি হবে? লাইন হবে। আর তারপরে একটা লাইনকে যদি আমি আরেক ডাইমেনশনে টান দিই তাহলে কি হয়? একটা প্লেন হয়। কাজে এরকম যে তিনটা আননোন দিয়ে যদি আমরা এরকম ইকুয়েশন মতো লিখি তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন হবে প্লেন, ঠিক আছে, বা সমতল। আচ্ছা, তাহলে এখন দেখেন, পরে আমরা ওইটাই দেখানো হচ্ছে যে তাহলে তিনটা ইকুয়েশন, তিনটা আননোন যদি থাকে তাহলে তারা তিনটা প্লেনকে বুঝাবে, এবং তিনটা প্লেন দিয়ে যে অলওয়েজ সলিউশন পাওয়া যাবে তা কিন্তু না। যেমন এইখানে দেখেন যে দুইটা ইকুয়েশন সমান্তরাল, দুইটা প্লেন সমান্তরাল, আরেকটা প্লেন এদেরকে ছেদ করছে, ফলে কিন্তু আমরা কোনো ইউনিক সলিউশন পাচ্ছি না। এই চিত্রটাতে দেখেন যে তিনটা প্লেনই হচ্ছে সমান্তরাল, কোনো সলিউশনই নাই। এই প্লেনটা আমরা ইউনিক সলিউশন পাচ্ছি যে একটার একটাকে লম্বভাবে ছেদ করছে, কাজে এরা সবাই একটা কমন পয়েন্টে ছেদ করতেছে, এটাই হচ্ছে সলিউশন। এখানে দেখেন যে তিনটা প্লেন তাদের একজন আরেকজনকে ছেদ করতেছে ঠিকই, কিন্তু তিনটে স্ট্রেট লাইন উৎপন্ন হচ্ছে, কাজে এখানেও আসলে কোনো ইউনিক সলিউশন নাই। আর প্রথমটাতে হচ্ছে যে এখানেও তিনটা প্লেন একজন আরেকজনকে ছেদ করতেছে, কিন্তু এমনভাবে ছেদ করছে যে এদের কমন পয়েন্টটা হলো আসলে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? কাজে এরকম বিভিন্ন সিচুয়েশন হইতে পারে আর কি, তিনটা ইকুয়েশন তিনটা আননোনে অলওয়েজ যে সলিউশন পাওয়া যাবে তা কিন্তু না। আর এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সলিউশন কিভাবে পাওয়া যায় আসলে। যেমন আপনি দেখেন যে এখানে তিনটা ইকুয়েশনকে তিনটা কালার দিয়ে দেখানো হয়েছে, গ্রিন, সবুজ এবং গ্রে। এদের ছেদবিন্দুটা এখানে দেখেন, এই যে গ্রিন এবং সবুজ, এরা আসলে এই সবুজ এবং হলুদ এরা আসলে ছেদ করতেছে, এরকম একটা ব্লু লাইন তৈরি করছে। দুইটা প্লেন ছেদ করলে অলওয়েজ একটা লাইন হয়। তারপরে গ্রে লাইনটা কি করতেছে? এই ব্লু লাইনটাকে আরেকটা পয়েন্টে ছেদ করতেছে, এবং সেটাই হচ্ছে কি এই তিনটা প্লেনের সলিউশন। অর্থাৎ এই তিনটা ইকুয়েশন দিয়ে তিনটা প্লেন পাওয়া যাচ্ছে, এবং আল্লাহ না করুক তারা যদি সমান্তরাল না হয় তাহলে এরা কি হবে? দুইটা ছেদ করে একটা স্ট্রেট লাইন তৈরি করবে, থার্ডটা সেই স্ট্রেট লাইনটাকে ছেদ করে একটা সলিউশন পেয়ে যাবেন, ঠিক আছে? ছেদ করে একটা ইউনিক সলিউশন পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে যেরকম এই যে এই হলুদটা আর সবুজটা ছেদ করতেছে ব্লু লাইন বরাবর, তারপরে এই গ্রেটা এদেরকে আরেকটা পয়েন্টে ছেদ করতেছে, এইটা হচ্ছে এই তিনটা ইকুয়েশনের সলিউশন, ঠিক আছে? আর এখানে যে তিনটা যে করা হয়েছে, তিনটা দাগ দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে কি যে বিভিন্ন দুইটা প্লেন ছেদ করলে যে একটা লাইন তৈরি হয়, সেই লাইনগুলো এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? যে সবুজটা আর ছাইটা ছেদ করে এটা তৈরি হচ্ছে, হলুদটা আর ছাইটা ছেদ করে এটা তৈরি হচ্ছে, আর এই সবুজটা আর হলুদটা ছেদ করতে ব্লুটা তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে নাইভ গজিয়ান এলিমিনেশন। গজিয়ান এলিমিনেশন হচ্ছে যে কম্পিউটারের উপযোগী একটা রুট বের করার পদ্ধতি, ঠিক আছে? এইখানে কি করা হয় এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো নেক্সট ক্লাসে, আজকে জাস্ট একটু বেসিক কথা বলে নিই। যে এখানে আসলে যেটা করা হয় যে ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করা হয় বিভিন্ন ম্যানিপুলেশনের মাধ্যমে, এবং সেটা করলেই আসলে সলিউশন খুব ইজিলি বের হয়ে যায়। অর্থাৎ ব্যাপারটা এরকম যে তিনটা ইকুয়েশন আছে, লিনিয়ার ইকুয়েশন আছে, এদেরকে আমরা কোনোভাবে ম্যানিপুলেট করে এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করলাম। এখানে ড্যাশগুলোর মানে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করলেই দেখা যায় যে প্রথম ইকুয়েশনটার কোনো চেঞ্জ হয় না, যে পদ্ধতিতে আমরা করি আর কি। সেকেন্ড ইকুয়েশনটা একবার চেঞ্জ হয়, সেজন্য একটা ড্যাশ, আর থার্ড ইকুয়েশনের মানটা দুইবার চেঞ্জ হয়। তাহলে একবার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স করে ফেললে তারপর আমরা ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে খুব ইজিলি সলিউশন বের করতে পারি। কিন্তু এইভাবে বললে আসলে জিনিসটা ক্লিয়ার হবে না। আপনি চিন্তা করেন যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আপনি যদি এরকম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আকারে লিখে ফেলেন তাহলে সুবিধা কি? যে থার্ড ইকুয়েশন থেকে আপনি জেড পেয়ে যাবেন, জেডের মান 1, জেডের মানটা তার আগের ইকুয়েশনে বসালে ওয়াইয়ের মানও পাবেন হচ্ছে 1, আর ওয়াইয়ের জেডের মান তার আগের ইকুয়েশনে বসাইলে এক্সের মানও পেয়ে যাবেন হচ্ছে 1। অর্থাৎ এভাবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করে নিলে তারপর আসলে জেডের থেকে ওয়াইয়ের মান এবং ওয়াইয়ের থেকে এক্সের মান পাওয়া খুব ইজি হয়ে যায়, ঠিক আছে?
আজকে আমরা খুব বেসিক কিছু কথাবার্তা বললাম, নেক্সট দিন আমরা আরো ইন ডিটেল দেখব, ঠিক আছে? এর মধ্যে আপনারা একটু চিন্তা করেন যে এরকম যদি তিনটা ইকুয়েশন থাকে, w প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 4x, w মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান সমান 0x প্লাস টুয়াইস ওয়াই, সরি, w প্লাস টুয়াইস এক্স প্লাস 3y প্লাস 4z সমান সমান 10, আর ধরা যাক যে 2w মাইনাস 5x প্লাস 2y মাইনাস 9z এটা সমান সমান হচ্ছে -10, ঠিক আছে? তো এরকম যদি চারটা আননোন আর চারটা ইকুয়েশন থাকে, এইগুলা কিসের ইকুয়েশন এটা চিন্তা করে দেখেন যে এগুলো সলিউশন আপনি ভিজুয়ালি কীভাবে চিন্তা করবেন। কারণ এর আগেরটা ছিল হচ্ছে প্লেন, অর্থাৎ 3Dর মধ্যে একটা প্লেন, আর এটা হচ্ছে 4Dর মধ্যে একটা 3D প্লেন, ঠিক আছে? মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা 3D প্লেন বোঝাচ্ছে, উইচ রিসাইড ইন এ 4D স্পেস, ঠিক আছে? এগুলো আমাদের জন্য ভিজুয়ালাইজ করা কঠিন, কারণ আমরা হচ্ছি 3D প্রাণী, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাইকে গুড লাক।